নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি সৃজিতা। দিনের শেষে আরো একটা বিধানসভা কেন্দ্রে এসে হাজির হয়েছি। কোথায় এসেছি, কোন বিধানসভা কেন্দ্র? আচ্ছা, আপনাদেরকে বলেই দিই, বিধাননগর বিধানসভা কেন্দ্রে আমি আজকে ফের একবার এসেছি। আপনারা জানেন তো, বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু, তাকে ইডি তলব করেছে পুরো দুর্নীতি মামলায়। 24 তারিখ তাকে তলব করেছে। সঙ্গে আরো একজন দোষর রয়েছেন, তার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। যাই হোক, এবার সেই বিধানসভা কেন্দ্রেরই খোল নলছে আনাচে কানাচে জানতে বুঝতে আমি চলে এসেছি ডক্টর শারদ মুখোপাধ্যায়। তার সঙ্গে আমরা দিনের শেষেতেই কথা বলেছিলাম বিজেপি প্রার্থীর সঙ্গে। তাহলে আজকে কোন প্রার্থীর সঙ্গে কথা বলতে যাচ্ছি, চলুন সময় অপচয় না করে চট করে চলে যাই তার কাছে। আর তিনি কি ভাবছেন এই ভোট নিয়ে, তার নিজস্ব ভোট ব্যাংক নিয়ে, সার্বিক রাজনীতি নিয়ে, চলুন আজকে আমরা আপনাদেরকে সেইটাই দেখাবো। আর চলতে চলতে আপনাদেরকে বলে দিই যে সমস্ত প্রার্থীরা কিন্তু নিজেদের এলাকার খবর রাখছেন। আপনারা আপনাদের এলাকার খবর রাখছেন তো, কারণ ভোটার দিনের শেষে কিন্তু আপনারাই। আর হ্যাঁ, রান্নাঘরে নিশ্চয়ই রয়েছে ডক্টরস চয়েস রান্নার তেল, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আছে তো। ঠিক আছে, এই বিষয় নিয়ে আবারও পরে কথা হবে। তবে এখন চলুন প্রার্থীর কাছে যাওয়া যাক। চলুন যাওয়া যাক। দেখুন, আজকে আমরা চলে এসেছি বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী সৌম্যজিৎ রাহার কাছে। তিনি একদম শেষ লগ্নে, দিনের শেষে তিনি একটি মিটিং করছেন। আরও বেশ কয়েকটি জায়গায় মিটিং বাকি রয়েছে। তার মাঝখান থেকে আমরা তাকে কিছুটা সময়ের জন্য পেয়ে গিয়েছি। তবে এই বিধাননগর বিধানসভা অঞ্চলে সুজিত বসু বা তৃণমূল দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন, শক্তিশালীভাবে রয়েছেন, বিধায়ক তিনি, আবার প্রার্থীও বটে। তো এরকম একটা মোমেন্টে দাঁড়িয়ে তার লড়াইটা কিরকম চলছে, প্রচারের সারা কি পাচ্ছেন, কি বলছেন সিপিআইএম প্রার্থী, তার সঙ্গে কথা বলে যাক। নমস্কার সৌম্যজিৎ বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। এইবার প্রচার কেমন চলছে আগে বলুন। প্রচার খুব ভালো। মানুষ, প্রথম কথা হচ্ছে তো পার্টি কর্মী সমর্থক ব্যাপক হারে হচ্ছে রাস্তায় নেমেছেন আমাদের সাথে, প্রচারের সাথে সাথে যাচ্ছেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাইরের লোক হচ্ছে নিয়ে কোথাও প্রচার করতে হচ্ছে না। আমরা এলাকার মানুষজনই হচ্ছে তারা থাকছেন। এবং আমরা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এরিয়ায়, বিধাননগর মিলিটারি এরিয়ায় হচ্ছে ডোর টু ডোর ছাড়াও হচ্ছে আমাদের গাড়ি নিয়ে ভালো জমায়েত করে হচ্ছে। এবার আপনি তো এই অঞ্চলেরই ছেলে, মানে বিধানসভা যেটা আপনার বিধাননগরেরই ছেলে। তো এলাকার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সম্পর্কে আপনি ওয়াকিবহাল? অবশ্যই। যেমন কি সমস্যা রয়েছে? সুজিত বসু দীর্ঘদিনের বিধায়ক, কি সমস্যা রয়েছে, কি সমস্যা উনি বাকি রেখেছেন, নাকি কোনো কাজই করেননি, কোনটা? প্রথম কথা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয়। এছাড়া হচ্ছে জল, পরিশ্রুত পানীয় জলের সমস্যা তো আছেই। নিকাশি ব্যবস্থা, আপনি জানেন সল্টলেকের জল জমাটা একটা মহা সমস্যা। একটু বৃষ্টি হলেই কোমর অবধি জল, এটা ফ্যাক্ট। এবার গত পুজোর আগে সেপ্টেম্বরে আপনি জানেন যে পরিমাণ জল জমেছিল, সেই জল নামতেও সময় লেগেছে। এবং রাস্তার জল ঘরে আসে, পর্যাপ্ত আলো নেই, সেটা একটা সমস্যা। মানে আপনি বলছেন বিধাননগর এলাকায় পর্যাপ্ত আলো রাখা হয়নি? প্রচুর জায়গা। আমি একটা ছোট্ট কথা বলছি, রাস্তা দিয়ে যখন সন্ধ্যাবেলায় হচ্ছে ব্লকের ভেতরে ঢুকছি, তখন লোকজন তো মুখও দেখতে পাচ্ছে না। ফুটপাত দখল নিয়ে তো আমার আলাদা করে হচ্ছে শুধু বলতে হবে না, 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এটা তুলে ধরেছিল, ঠিক আছে? এবং আপনাদের চ্যানেলেও সেটা হচ্ছে খবর হয়েছিল। তো গরিব মানুষ তো আপনাদের শক্তি, মানে বামেরা তো নাকি গরিবের পার্টি। তাহলে ফুটপাত যারা দখল করছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন? উঠিয়ে দিতে চাইছেন, না তারা থাকাটাই উচিত? আমাদের তো একসময় বামফ্রন্ট আমলে হচ্ছে হকারদের জন্য এলাকা ইয়ারমার্ক করে দেওয়া হয়েছিল, যেখানে হকাররা নির্দিষ্টভাবে বসবেন। এবং সব থেকে বড় কথা, ইয়ারমার্ক করলে সুবিধাটা কি, এক জায়গায় সব পেয়ে গেলে মানুষের পক্ষেও সেটা অ্যাক্সেস করতে সুবিধা। আজকে একটা ব্র্যান্ডেড স্টোরের পাশে যদি হচ্ছে আমি করে দিই, সেখানে হচ্ছে সল্টলেকের মানুষের যেটা ব্র্যান্ডেড স্টোরে অ্যাক্সেস, সাধারণ মানুষের বিক্রি বাট্টাও নাও হতে পারে। তো আমাদের সেই রকমভাবে সমস্ত জিনিসটাই
আমরা প্ল্যানিং করেই হচ্ছে করব। বেশ, আপনার পরিকল্পনার কথা আপনি জানাচ্ছেন বটে, কিন্তু আপনি বলুন সুজিত বসুকে বাদ দিয়ে কেন আপনাকে ভোট দেবে? বা ধরুন এখন বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল শারদ দত্ত মুখোপাধ্যায়, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, তিনি বিধাননগর থেকে বিজেপি টিকিটে দাঁড়িয়েছেন, তো তাকে বাদ দিয়ে, এদের দুজনকে বাদ দিয়ে কেন আপনি, মানে আপনাকে কেন চুজ করবে আপনি বলুন? 34 বছর মানুষ বামকে দেখে নিয়েছে, এই মাটিতে টেস্টেড, তাহলে কেন চুজ করবে? আমরা চাই সব মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সেই মোতাবেক 34 বছরের পরে যখন হচ্ছে একটা ন্যারেটিভ রেডি হলো, এখান থেকে ইন্ডাস্ট্রিজ চলে গেল, একটা আন্দোলন হলো, সেটা মানুষ বুঝতে পারলো 15 বছর ধরে এন্টায়ার জিনিস রিটার্ন পেলো কি একটা অ্যানুয়াল বেসিসে হচ্ছে শুধু করাপশন এবং বিভিন্ন ধরনের করাপশন। আপনি এই দিস ইজ আ ফাইট এগেইনস্ট করাপশন। আপনি বলছেন যে আমাদের রাজপথটা ধর্ণা পথে পরিণত হয়েছে, সেটা শহর কলকাতার বিভিন্ন প্রান্তই হোক বা সল্টটেকের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় হোক। এখানে আরো অন্যান্য কমরেডরা রয়েছেন যারা হাতে দলীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি দেখি। একটু দিদি, একটু আসুন না, আপনি বলুন এবারে কি বামেদের হাল ফিরবে? অবশ্যই ফিরবে। আপনি কনফিডেন্ট? একদম 100%। কেন ভরসা করবে মানুষ আপনাদেরকে? এত বছর ধরে তো বাকিদের পারফরমেন্স সবাই দেখেছে, এবারে নয় বামকেই ভোট দিয়ে দেখুক। আচ্ছা বেশ, আমি আরো কয়েকজনের কাছে, দাদা আপনার কাছে যাই, কি মনে হচ্ছে বামেদের হাল ফিরবে? 100% জিতবে। আপনারা দীর্ঘদিন ধরে লাল পতাকার সঙ্গী, আমি একটু ওখানেও কয়েকজন আছে, আমার প্রশ্নটা হচ্ছে কি পাচ্ছেন? মানে এখন বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখি নানা অভিযোগ ওঠে, কাটমানি কালচার ইত্যাদি, কিন্তু এই লাল পতাকার সঙ্গী হয়ে পাচ্ছেনটা কি? মানে এটা ধরে থেকে কি লাভ, কোনো ফায়দা আছে নাকি? না, আমাদের কোনো কিছু পাওয়ার আশায় আসেনি, মানুষের কাজ করব, মানুষের বিপদে আপদে দাঁড়াবো, এটাই আমাদের। মানুষ যাতে আমার মানে জেঠু আছেন, জেঠু এই লাল পতাকা ধরে থেকে লাভ কি হচ্ছে? এতে লাভ নেই তো। আচ্ছা তাহলে কেন? যারা লোকসান করে তারা কমিউনিস্ট করে, যারা লোকসান করে লাভের আশায় কমিউনিস্ট পার্টি করে না। দেশকে ভালোবাসতে হবে, নিজেকে মনুষ্যত্ব অর্জন করতে হবে, তবে একজন কমিউনিস্ট পার্টির সদস্য হওয়া যায়, তা নাহলে হওয়া যায় না। শক্তিশালী আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলে যখন এরকম মানুষগুলোকে দেখি তখন হয়তো মনে হয় যে হ্যাঁ, মানে এটাকে হয়তো প্রকৃত রাজনীতি বলে। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হলো। দাদা একটা কাজ আছে, আমি দাদাকে আর একটুখানি জ্বালিয়ে নিই। এখন আমার একটা পয়েন্ট আছে, এই যে আপনারা বলছেন না যে ভোট বাড়বে, বামেরা সিট পাবে, জানি না কি হবে সেটা তো জানা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনারা যে ভোটটা কালেক্ট করবেন এইবার এই বিধানসভা নির্বাচনে, সেটা কি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বিশেষ ফায়দা দিয়ে দেবে? কিসের ফায়দা? মানুষের একটা জিনিস শুনুন, বিজেপি তৃণমূল হচ্ছে এক অপরের পরিপূরক। একটা বলুন তো, মানুষ আজ অপশন, আমরা তো বললাম দুর্নীতি এগুলোর এগেইনস্টে তৃণমূলের কথা বললাম, তাহলে তৃণমূলের অল্টারনেটিভ কি, এটা তো ভাবতে হবে। এটা কোনোদিন বিজেপি হতে পারে না। কারণ কেন হতে পারে না? তার কারণ হচ্ছে বিজেপি দলটা তো অর্ধেকই তৃণমূলে ভর্তি। আমি একটা বিষয় আমি জানতে চাই, আপনি যে ভোটটা টানবেন বা যে কোনো এলাকায়, যে কোনো বিধানসভা এলাকায় যে কোনো বাম সমর্থিত প্রার্থী যে ভোটটা টানবে, সেই ভোটটা যদি জেতার জন্য হয় আলাদা কথা, সেই ব্যক্তি জিতে গেলেন ভালো কথা, বিধানসভায় বামেদের একজন কেউ গেল, ঠিক আছে, কিন্তু যদি না গেল, সেই ভোটটা টানার ফলে ধরুন সেটা যদি তৃণমূলকে ফায়দা দিয়ে দেয়, যদি হিসাবটা সেটা হয়, তাহলে লাভ কি হবে? আপনারা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তা আপনাদের ভোট টানার জন্য যদি সেই তৃণমূলেরই একজন কেউ ক্ষমতায় চলে আসে, তাহলে তো সেই দুর্নীতিটাই আবার 5 বছর চলবে, তাহলে লাভটা কি হবে? এই যুক্তির উত্তরটা আমাদেরকে দিন। পরিষ্কার কথা হচ্ছে, মানুষ হচ্ছে মানে ফুল দুর্নীতিগ্রস্ত একটি দল, আর অর্ধেক দুর্নীতিগ্রস্ত একটা মোটামুটি দল আছে, যাদের বাকি দুর্নীতি বা বাকি গিমিক সেটা কেন্দ্রীয় স্তরে চলছে, তারা রাজ্যে আনতে চাইছে, ঠিক আছে। তো সেই সমস্ত জায়গাটা দাঁড়িয়ে মানুষ দুটো দলকেই প্রত্যাখ্যান করবে। আচ্ছা, দিনের শেষে একটা জায়গায় মিটিং, এবং মিটিং এর পর আরো একটি জায়গার উদ্দেশ্যে এই মুহূর্তে সৌম্যজিৎ রাহা যাচ্ছেন। আমি সফরসঙ্গী হয়ে গেলাম, যেটুকুনি সময় তার থেকে নিয়ে নেওয়া যায়। সৌম্যজিৎ বাবু, একটু ব্যক্তি সৌম্যজিৎ বাবুকেও একটু চিনি আমরা, আপনি পেশায় আইনজীবী তো? একদম। আচ্ছা, তো আপনার যে মানুষের সঙ্গে জনসংযোগ, সেটা কি এই পেশাটার জন্যই আরো বেশি করে হয়, নাকি মাঠে ময়দানে নেমে দলীয় কাজকর্ম যেগুলো করা সেগুলো করা হয়? দুটোই। কারণ আমি তো যেহেতু পার্টির কাজকর্মের সাথে যুক্ত, সেই জন্য দলীয় কর্মসূচি থেকে শুরু করে সেইগুলো তো থাকেই। এছাড়া হচ্ছে আইনজীবী সংগঠনেরও আমি হচ্ছে সর্বভারতীয় স্তরে কাজ করি, সেটাও একটা ফ্যাক্টর। আর হচ্ছে আমার পেশাটা হচ্ছে যেহেতু
সিভিল ম্যাটার্স, ক্রিমিনাল ম্যাটার্স, সমস্তটা ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্স, সমস্ত লোয়ার কোর্ট বেস, যেহেতু আমার ডিস্ট্রিক্ট কোর্ট বেস প্র্যাকটিস, তো সেই জন্য আমি রোজ মানুষের সাথে মানে ভ্যারাইটি সমস্যা নিয়ে আর কি মানুষ আমার কাছে আসেন। আর লোকাল লয়ার হলে কি হয়, যেটা হচ্ছে তারা মনে করেন হচ্ছে আগে একটুখানি যাই কথা বলে দেখি, যদি ও কোথাও কার কাছে গেলে প্রপার রিলিফ পাবো সেটাও একটু সাজেশনটা নিয়ে নেন। এইবার এই দিকের আলোচনা যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য আমার মনে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে, মুসলমান সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে, যে আপনারা কিন্তু ভোট দিয়ে হজ করতে যাবেন, নইলে কিন্তু এনআরসি টেনআরসি করে দিয়ে নামটা বাতিয়ে দেবেন। আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বলুন, শুনুন আগে। ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। সৌম্যজিৎ বাবু, বিষয়টা হচ্ছে যে বর্তমানের যে রাজনৈতিক ইস্যু, সেই রাজনৈতিক ইস্যুতে অতি অবশ্যই সংখ্যালঘু ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে গিয়েছে, এবং সেটা নিয়ে অনেকেই কথা বলছেন, মানে সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, নানাভাবে তারা তাদের যে রাজনৈতিক বক্তব্য সেগুলো রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা উস্কানি দিয়ে দিয়েছেন যে আপনারা কিন্তু ভোট দিয়ে যাবেন, নইলে কিন্তু নাম বাদ পড়ে যাবে। এই যে রাজনীতিটা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাটা, এটা আমি দুটো প্রশ্ন করবো। এক, তিনি তার ভোট ব্যাংক রক্ষা করতে চাইছেন, দুই, উস্কানির রাজনীতি করছেন, কোনটা? সিপিআইএম উস্কানিমূলক রাজনীতি, ধর্মীয় বিভাজনের রাজনীতি, জাতি ভেদাভেদ, এগুলো সম্পূর্ণ হচ্ছে বিরোধী। তো আমাদের কোনো নেতৃত্বর মুখে এইসব কথা শুনবেন না, এবং আমরা হচ্ছে এই ধরনের যেগুলো হচ্ছে মানুষের বিভাজন ঘটায়, এবং তাতে মানুষের মধ্যে যদি মানে এনিমিটি ক্রিয়েট করে, সেটা কমপ্লিটলি হচ্ছে আমরা সেটাকে সেই সব ইস্যুস বা সেই সব যারা তোলেন সেইগুলোকে আমরা হচ্ছে ধিক্কার জানাই। আচ্ছা, আপনি এই কথাটা যখন বলছেন, তাহলে যখন ফিরহাদ হাকিমের মতো মেয়র, মন্ত্রী, বিধায়ক দীর্ঘদিনের, তিনি যখন দাওয়াতে ইসলাম বলেন, তখন বিপ্লবী বামেদের স্ট্যান্ড পয়েন্ট কি হয়? আমাদের দেশটা একটা সেকুলার কান্ট্রি, কনস্টিটিউশনে এখনো সেকুলার জিনিসটা আছে, দিস কনসেপ্ট স্টিল এক্সিস্ট, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু প্র্যাকটিস হিজ অর হার রিলিজিয়ন, ঠিক আছে? সেই ক্ষেত্রে দ্যাট ইজ হিজ অর হার চয়েস, এবং প্রচুর মানুষ আছেন যারা হচ্ছে কোনো ধর্মেই বিশ্বাস করেন না। হ্যাঁ, হতেই পারেন, কিন্তু এই যে আপনি বলেন হিজ অর হার চয়েস, এবার ধরুন সব মানুষ নাস্তিক নন, সব মানুষ সেকুলারও নন, মানে কোনো ধর্মে বিশ্বাস করেন না, সব মানুষ এরকমও নন, তাহলে একজন ব্যক্তি যখন বলছেন দাওয়াতে ইসলাম, তখন ধরুন যে হিন্দু ধর্মের মানুষটি রয়েছে, যে ওই বিলিফ সিস্টেমটার মধ্যে থাকেন, তার তো খারাপ লাগতেই পারে। তাই মানে তিনি আপনার ভোট ব্যাংক নন? নো, রিলিজিয়াস ইম্পোজিশনস আমরা পছন্দ করি না। কেউ কারোর উপর কোনো কিছু হচ্ছে রিলিজিয়াস কোনো বিলিফ, ফেথ, এগুলো ইম্পোজ করতে পারে না। যার, ওই জন্যই তো বললাম যে যার তার চয়েস, এটা হচ্ছে ফ্রিডম, একটা ফ্রিডম অফ রিলিজিয়ন তো আছে। আমি অবশ্যই এই বিষয়তে যোগী আদিত্যনাথ, তিনি আমাদের রাজ্যে আছেন, বিজেপি লাগাতার প্রচার চালাচ্ছে, বিভিন্ন জায়গায় কেন্দ্রের নেতৃত্বরা আসছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও এসছেন, তিনি অবশ্যই ফিরহাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে কিছু বলেছেন। কি বলেছেন একটা প্রতিবেদনের মাধ্যমে দেখুন। उनका एक मेयर कहता है कि बंगाल के अंदर आधी आबादी को उर्दू बुलवाएंगे। बहन और भाइयों, मैं उनसे कहने के लिए आया हूँ, बंगाल की धरती में बांग्ला बोली जाएगी। ফিরহাদ হাকিমের নাম না করে জোড়াসাঁকো থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ। হঠাৎ কেন এই কথা বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, নেপথ্যে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রীর একটি বিতর্কিত মন্তব্য। উর্দু ভাষার প্রতি একেবারে দরদ ঠিকরে পড়ছিল ফিরহাদ হাকিমের। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। এই মন্তব্যকে টেনে এনে ফিরহাদের কড়া সমালোচনা করলেন যোগী আদিত্যনাথ। দ্বিতীয় দফার ভোট প্রচারে এসে জোড়াসাঁকো থেকে ঠিক কি বললেন শুনুন। उनका एक मेयर कहता है कि बंगाल के अंदर आधी आबादी को उर्दू बुलवाएंगे। बहन और भाइयों, मैं उनसे कहने के लिए आया हूँ, बंगाल की धरती में बांग्ला बोली जाएगी। बंगाल के अंदर बांग्ला संस्कृति के माध्यम से भारत को एक नई ऊंचाई दी जाएगी।
বরাবরই বাঙালি আবেগকে অস্ত্র করেছে তৃণমূল। সেই অস্ত্র ভোতা করতে এবার বিজেপি আসরে নেমেছে। পদ্ম শিবিরও পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছে। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে মোদী সরকার। ভাষা মানচিত্রে বাংলার কদর বাড়িয়েছে। অন্যদিকে বাংলার বুক জুড়ে তৃণমূলের তোষণের রাজনীতি। এই তৃণমূল কি বাংলার আদৌ রক্ষক? আসলে যে তৃণমূল বাংলা বাঙালির অস্মিতার কথা বলে, তাদের কর্মকাণ্ডই বাংলা ঐতিহ্যের পরিপন্থী। যে দল সারাক্ষণ বিজেপিকে বহিরাগত তকমা দিতে মরিয়া, তারাই কি আসলে বাংলা ভাষা ও সংস্কৃতিকে মাটিতে মিশিয়ে দিচ্ছে না? রিপাবলিক বাংলা। হয় একটা করে নাম বলবো, সেই নামের সম্পর্কে আপনাকে একটা দুটো শব্দ বলতে হবে, বা দুটো অপশনের মধ্যে থেকে আপনাকে একটা বেছে নিতে হবে। আচ্ছা, সিপিএম এর সবচেয়ে বড় ভুল এক লাইনে। সিপিএম সবথেকে বড় ভুল হয়তো মানুষকে আরো বোঝানো উচিত ছিল। আচ্ছা বেশ, তৃণমূল না বিজেপি, কার বিরুদ্ধে লড়াই বেশি কঠিন? দুজনের বিরুদ্ধে, তার দুজনের সমান, আলাদা নয়। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? দুজনেই আমার পার্টির নেতা। তো মুখ্যমন্ত্রী হিসেবে বলুন। দুজনেই এসে দুজনের মানে একজন ব্যাটন আর একজনকে দিয়েছেন, আর একজন এগিয়ে নিয়ে গেছেন। বুদ্ধবাবু এই রাজ্যটাকে হচ্ছে এরা যে জায়গায় ভিশন নিয়েছিলেন, আজকে সেটার পুরোটাই হচ্ছে দীর্ঘ 15 বছরের মানে রাজ্যটাকে মুখ থুবড়ে ফেলার জন্য তৃণমূল যা করেছে আন্দোলন, সেই সময় রাজনাথ সিং এসেও হচ্ছে সেটাকে সমর্থন জানিয়ে গেছিলেন হচ্ছে সিঙ্গুরে। তো এখানে দুটো দলই দায়ী হচ্ছে এই ভিশনটা। সেই ক্ষেত্রে যদি বলেন বুদ্ধবাবুর ভিশনারি, বুদ্ধবাবু কে কিছুটা হলেও আমরা ভাববো বুদ্ধবাবুর কথা। ওকে, গেট ইট। কি হিসেবে নিজেকে দেখতে বেশি পছন্দ করেন, আইনজীবী না রাজনীতিবিদ? দেখুন, আইনজীবী বলবো, কারণ আমার হচ্ছে রাজনীতিটা মানুষের সেবা করার জন্য। ওখানে তো আমাকে তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে, রোজগার পাতি করতে হয়, টিম আছে, জুনিয়র আছে। আমি কাটমানিতে রোজগার করার জন্য তো আর রাজনীতিতে আসিনি। ওকে, গট ইট। আচ্ছা, মমতা ব্যানার্জি, একটা শব্দ। এই রাজ্যের এই যে মানে একটা দুঃস্বপ্নময় পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি হচ্ছেন সোল রেসপন্সিবল ফর দ্যাট। ওকে, নরেন্দ্র মোদী, হি ইজ দি দেশ বিক্রির কারিগর। আচ্ছা, ওকে ওকে। কানহাইয়া কুমার না উমর খালিদ? দেখুন, দুজনে কমপ্লিটলি আছে একটা প্যাটার্নের মধ্যে পড়ে না, তো এটা দিয়ে মানে কানহাইয়া কুমার ইজ সামথিং ডিফারেন্ট, উমর খালিদ ইজ সামথিং ডিফারেন্ট। আই উইল নট কমেন্ট অন দিস। ওকে। আচ্ছা, মোহাম্মদ সেলিম, বিমান বসু? বিমান বসু ইজ অ্যান ইন্সপিরেশন টু দি এন্টায়ার ইয়াং জেনারেশন অলসো। তার হাঁটাটা দেখলে না মিছিলের সামনে, আর অ্যাজ আ পার্লামেন্টারিয়ান মোহাম্মদ সেলিমের বক্তব্যগুলো ইজ আ লেসন টু অল সাবসিকুয়েন্ট পার্লামেন্টারিয়ানস। আমি মনে করি, আমি তো আইনজীবী, আমার কাছে ইম্প্যাক্টটা ওটাই বেশি অনেক। আর একটা আর দুটো নাম বলি, প্রতীকুর রহমান, শঙ্কর ঘোষ? বাবা, তাদের কথা বলেন, মানে past is past. I will not comment anything which is past to this party. আমার প্রশ্নোত্তর পর্ব শেষ সেখানেই। তবে শেষ করার আগে আমার একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে আইনজীবী সৌম্যজিৎ রাহা একটা গাড়িতে বসে ইন্টারভিউ দিতে দিতে যাচ্ছেন, তো কেউ যদি বলে যে আরে গাড়িটা কিনলেন কি করে, এটা তো গরিবের দল, তো গরিবের দলের নেতার এত গাড়ি টাড়ি কোত্থেকে আসছে, তার তো পায়ে হেঁটে চলার কথা। নিশ্চয়ই এটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি, একদম নতুন গাড়ি নয়। সেটা হচ্ছে আমার তো একটা পেশা আছে, প্রফেশন আছে, এবং প্রফেশনটাতে এবং আমার একটা খুব বড় টিম আছে জুনিয়রসদের, সবার পরিশ্রমে এই গাড়িটা আলটিমেটলি হচ্ছে আমার চেম্বারের জুনিয়র এবং আমার টিম সবাই ব্যবহার করে। তো আমরা না সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি। আর গাড়িটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে বিলাসিতা নয়, এটা নেসেসিটি অফ দিস এন্টায়ার থিং, প্রফেশন বলে যেতে। ওকে, থ্যাংক ইউ সৌম্যজিৎ রাহা, বিধাননগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি কনফিডেন্ট, কিন্তু 4 মে ভোট বাক্সে কি হয়, মানুষ কি বলে, বিধাননগরের মানুষ কি বলে, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে যেতে যেতে বলে দিই, নিজের শরীর স্বাস্থ্যের নজর নিশ্চয়ই রাখছেন আপনারা। রান্নাঘরে নিশ্চয়ই রয়েছে ডক্টর চয়েস রান্নার তেল। আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা সলভ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।